আমি ওয়েলকাম আমাদের এই প্রোগ্রামে তন্ময়কে আমাদের সেশনটা স্টার্ট করার জন্য। এবং আমরা আগের দিন কি বলে 16 তারিখে আমাদের কেয়ারের মিটিং ছিল, অনেকে এখানে এসেছিল, আমাদের ফুল হাউস প্রোগ্রাম ছিল, কিন্তু অনেকেই আসতে পারেনি সেদিন বা অনেকে ছিল না সেদিনে। আমরা কিছু নতুন মেম্বারকে এখানে দেখে নেবো, এবং এখানে অনেকে আছে যারা একদমই প্রথমবার জয়েন করেছে প্রোগ্রামে, এরকমও আছে। তো আমি একটুখানি আহ, তাদেরকে বলবো একটু আনমিউট করে ইন্ট্রোডাকশন দিতে, তারপর আমরা সেশনটাকে স্টার্ট করবো। আমাদের এখানে যারা করেছে আরো কয়েকজন জয়েন করতে চলেছে আমাদের সেশনে। তো আমি এখানে যাদেরকে দেখতে পাচ্ছি, এখানের মধ্যে কয়েকজনের নাম দেখা যাচ্ছে না, কিন্তু মোবাইলে কি বলে আমাদের ভিভো আছে, আচ্ছা আমাদের আছে, দেবপ্রম আছে। তাই তো একটু সবাইকে বলবো একটু ক্যামেরাটা করতে, আমাদের ওপেন করতে এবং আনমিউট করতে, যাতে মানে যে যে কথা বলবেন এক একজন করে করে একটুখানি জাস্ট ইন্ট্রোডাকশনটা দেওয়ার পরে আমরা স্টার্ট করবো সেশনটা। আমাদের টিমের মধ্যে নতুন একদমই আছে দেবভৌম, একদম নতুন, মানে প্রথমবার মনে হয় জয়েন করছে সেশনে। তো আমি দেবভৌমকে বলবো একটুখানি আনমিউট করে জাস্ট একটু তোমার ইন্ট্রোডাকশনটা দাও, তাহলে তোমরা বাকি সবাই চিনতে পারবে তোমাকে, মানে যেহেতু তুমি প্রথম একদম নতুন। বাকিরা অনেক আমাদের সেশনে অনেকবার জয়েন করেছে, বা একবার দুবার আমরা দেখেছি তাদেরকে, বা আমাদের সাথে ইন্ট্রোডাকশনের সুযোগ হয়েছে। দেব। আহ, আমার অডিও কি হ্যাঁ, আমার অডিওটা আছে, শোনা হ্যাঁ, হ্যাঁ, যাচ্ছে? ক্লিয়ার আসছে, ক্লিয়ার আসছে। ক্লিয়ার? আমার ভিডিওটাও অন করেছি, হ্যাঁ, ভিডিওটা হ্যাঁ, অন আছে। আসছে আসছে। আমি আমি দেখতে পাচ্ছি না, সো আই এম নট ভেরি শিওর ওয়েদার আই এম ভিজিবল অর নট। যাই হোক, না না, ভিজিবল। আহ, আচ্ছা, আমি হচ্ছি দেবপম চেল। আমি 2023 সালে রিটায়ার করেছি ফ্রম আফটার 33 ইয়ার্স অফ প্রফেশনাল সার্ভিস ইন আইপিসিএল এন্ড রিলায়েন্স। তারপরে আমি 24-এ আমি জয়েন করি এই রিলায়েন্স, এই কোটাকে, ইয়েতে, অ্যাজ এ রিক্রুটমেন্ট এজেন্ট। কিন্তু আমার রিক্রুটমেন্ট এজেন্টটা যেমন একটা একটা জাস্ট অঙ্গ। আমি একটা বিরাট, মানে আমি একবার শুভ্রর সাথে করেছিলাম, আমি শেয়ার করেছিলাম, আই হ্যাভ এ বিগার পারপাস ইন লাইফ টু হেল্প রিটায়ার্ড পিপল অ্যান্ড সিনিয়র সিটিজেন্স। সো আই হ্যাভ ক্রিয়েটেড এ সে, I'll not say an NGO, it's an initiative to ensure that they live a respectful life after retirement, or after, say, when they have crossed that 60 years. জেনারেলি তার জন্য আমি কাজ করছি। সেই কাজের সাথে আমি এইটাকেও অপরচুনিটি হিসেবে দেখে নিয়ে, যে কেউ কেউ যারা এভাবে এনগেজ হতে চায়, তো এই প্ল্যাটফর্মটাকে ইউজ করতে পারবে, সেই হিসেবে আমি কোটাকেও জয়েন করেছি এবং কেয়ারেও আমি করেছি। তো এখনো পর্যন্ত, মানে আই হ্যাভ জাস্ট স্টার্টেড মাই জার্নি। সো দ্যাটস ইট ফ্রম মি।
থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের কি বলে, আমরা দেখো আমাদের সেশনটাতে, এবং যারা নতুন করেছে তো আজকের সেশনটা নতুন জানতে পারছো কেয়ারের বেসিক স্ট্রাকচারের দুটো প্ল্যান নিয়ে আজকে কথা বলবো, যেটা আমাদের দরকার। আমাদের একটা নতুন লঞ্চ প্ল্যানটা খুবই অসাধারণ, যেটা আমরা শুনবো, এবং তার সাথে আমাদের আগে যে যেটা সব থেকে সুপারহিট প্ল্যান আমাদের ছিল কেয়ার সুপ্রিম, সেটা নিয়ে একটু শুনে নেবো। প্লাস তারপরে থাকবে একটা কোশ্চেন অ্যান্সার সেশন। এবং আমরা এটা অ্যাকচুয়ালি লাইভ করার পরেও কেন করলাম, কারণ আমার মনে হয়েছে যে এটাকে আমরা রেকর্ডিং করছি আজকে সেশনটাতে, যে পরবর্তীকালে যদি কেউ রেফারেন্সে এই প্রোগ্রামটা শুনতে চায় শুনতে পারবে। আমাদের ইউটিউবে এটা আপলোড করা থাকবে, এবং তার সাথে আমাদের পরবর্তীকালে যদি কাস্টমারকে শেয়ার করতে, কারণ আমাদের এই পুরো প্রোডাক্টটার ডিটেলিংটা আমাদের থাকছে, যেটা আমরা এখানে জেনে নেবো এবং খুব ব্রিফে জেনে নেবো। আমাদের সাথে আর আর রয়েছে তন্ময়। তন্ময়কে ওয়েলকাম জানাচ্ছি আমাদের সেশনে। তন্ময়, ইউ ক্যান জয়েন দা ইয়ে। তুমি, আমি তোমাকে কো হোস্ট করে দিচ্ছি, এবং ইউ ক্যান স্টার্ট উইথ ইউর সেশন। তুমি স্টার্ট করতে পারো। থ্যাংক ইউ শুভদা। গুড ইভিনিং টু অল। আমার ভয়েস শোনা যাচ্ছে? আমি অ্যাকচুয়ালি হ্যাঁ, ডেস্কটপ একদম থেকে একদম ক্লিয়ার। লগ ইন করেছি, তার ফলে আমাকে দেখা যাচ্ছে না ঠিকই, হ্যাঁ কারণ স্ক্রিন শেয়ারিং ডেস্কটপ থেকে অনেকটা সুবিধা হয় হ্যাঁ হ্যাঁ ল্যাপটপ বা মোবাইলের তুলনায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দ্যাটস একদম। ওয়াই ডেস্কটপ থেকে লগ ইন করেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো গুড ইভিনিং অল। আজকে আমরা কেয়ার হেলথ ইন্স্যুরেন্সের দি বেস্ট প্ল্যান, যেটা ইন্ডাস্ট্রিতে এখনো পর্যন্ত যে যে প্ল্যানটাকে বিট করতে পারেনি কেউ, সেই প্ল্যানটা সম্বন্ধে আজকে আমরা একটুখানি জানবো। এখনো পর্যন্ত কেয়ারের দি বেস্ট প্ল্যান ছিল কেয়ার সুপ্রিম, আর আজকের ডেটে কেয়ার নতুন লঞ্চ করেছে কেয়ার আলটিমেট। দুটো প্ল্যানই আপ টু দ্য মার্ক, মানে এটার কোনো সেকেন্ড অপশন কারোর কাছে নেই। মানে যা বেনিফিট দিচ্ছে এবং যা প্রিমিয়ামে, এত কম প্রিমিয়ামে এত ভালো বেনিফিট এখনো পর্যন্ত আর কারোর কাছে নেই। তো আমরা মনে করতেই পারি উই আর লাকি দ্যাট উই আর অ্যাসোসিয়েটেড উইথ কেয়ার হেলথ ইন্স্যুরেন্স। তো প্ল্যানের ব্রিফিং শুরু করার আগে প্রথমে হেলথ ইন্স্যুরেন্সে কেউ কেউ নতুন আছেন, তো হেলথ ইন্স্যুরেন্স সম্বন্ধে একবার বলে দিচ্ছি যে হেলথ ইন্স্যুরেন্সটা আমরা নিই অ্যাকচুয়ালি ওয়েলথকে প্রোটেক্ট করার জন্য। তার কারণ আমরা এরকম আমাদের প্রত্যেকেরই অন্তত পরিবারে চেনাশোনার মধ্যে একটা দুটো উদাহরণ থাকবেই বা আছে, যেখানে কিনা শারীরিক অসুস্থতার জন্য কোনো একটা ফ্যামিলি পুরোপুরি মানে দেউলিয়া বলতে পারেন হয়ে গেছে। যেরকম প্রথমে হয়তো যা সেভিংস ছিল খরচা করে ফেলেছে, ধার দেনা হয়ে গেছে, দোকান বাড়ি জায়গা জমি বেচতে হয়েছে। এরকম উদাহরণ প্রত্যেকের কাছে একটা দুটো আছে। তো আমরা ইন্স্যুরেন্স কেন করব? তখন আমরা অ্যাকচুয়ালি প্রোটেক্ট করব সেটাকে, তার কারণ সমস্ত খরচে আমরা কন্ট্রোল করতে পারি। সেটা ঘুরতে যাওয়া হতে পারে, ফরেন ট্যুর হতে পারে, পড়াশোনা থেকে আরম্ভ করে ইচ এন্ড এভরিথিং, লোন নেওয়া যেতে পারে, অনেক অপশন আছে। কিন্তু এই একটা জিনিস যেটা টোটালি আনপ্রেডিক্টেবল, বলে কয়ে আসে না, আর যখন আসে সর্বনাশ করে দিয়ে বেরিয়ে যায়। বাকি সবকিছু আমি জানি, মানে যদি চাইল্ড এডুকেশন বলেন, আমি জানি যে বাচ্চার এই সময় এডুকেশন হবে, প্ল্যান করতে পারি। ফরেন ট্যুর হতে পারে বা অন্য কোনো খরচা হতে পারে, বিয়ে হতে পারে, হোয়াট এভার, যাই হোক, অল আর প্ল্যান্ড। তো আমরা সেই অনুযায়ী একটা টাকা সেভিংস করে আগে থেকে কেনাকাটা করে অনেক রকম আমরা ব্যবস্থা করতে পারি। কিন্তু হেলথ এমন একটা জিনিস, শরীর থাকলে রোগ আসবেই, আর এই রোগকে আমরা দূরে তো রাখতে পারবো না, এই নিয়েই আমাদের চলতে হবে। কিন্তু কোনো রকম বড় সড়ো রোগ যেটাতে হসপিটালে গিয়ে একটা বিপুল অঙ্কের বিল হয়ে যাবে, যেটা কিনা আমার সেভিংস বা ভবিষ্যতে যা প্ল্যান প্রোগ্রাম বা সবকিছুকে মানে তছনছ করে দিতে পারে, সেটাকে প্রোটেক্ট করার জন্য হেলথ ইন্স্যুরেন্স। আজকে আমি যদি এরকম ভাবে ঘুরিয়ে বলি যে আমাদের প্রত্যেকেরই এরকম কেউ না কেউ তো চেনাশোনা আছে বা খুব নিকট আত্মীয় বা বন্ধু বান্ধব আছে, যে বিপদে পড়লে তাকে টাকা দিয়ে আমাদের সাহায্য করতে হয়। এরকম আশা করি প্রত্যেকেরই কেউ না কেউ তো আছেই, যে সে যদি কোনো বিপদে পড়ে, সে যদি কোনো একটা আর্থিক সংকটের মধ্যে পড়ে, তাকে আমি টাকা দিয়ে সাহায্য করতে হবে। এরকম প্রত্যেকের কাছে আছে। কিন্তু যখন এরকম ধরনের সময় আসে, অনেকেরই দরজা বন্ধ হয়ে যায়। আমরা দেখেছি অনেক সময়, ইভেন এখন তো মানে ক্লেম অ্যাপ্রুভ না হলে বা টাকার জোগাড় না থাকলে আত্মীয় স্বজনরা ফোনও তোলে না। এরকম ঘটনাও শোনা গেছে আমাদের কাছে, এরকম প্রত্যেক দিন দেখছি এরকম উদাহরণ থাকে, আমরা শুনতে পাই। তো ঘুরিয়ে যদি বলি, এরকম কিছু লোক আছে যাদের মানে যারা সংকটে পড়লে আমাদের টাকা দিয়ে সাহায্য করতে হয়, হয়তো সে টাকা ফেরতও পাওয়া যায় না, তাও আমরা সাহায্য করি। সেই ধরনের লোক, তারা ততটাই পরিচিত বা ততটাই নিকট।
ঘুরিয়ে যদি হেলথ ইন্স্যুরেন্সকে আমরা এরকম ধরি যে আমরা প্রতি বছর একটা টাকা দিচ্ছি যাদের চিনি না, বাট তাদের চিকিৎসার জন্য আমরা একটা টাকা প্রতি বছর দান করছি, তার ফলে একটা তো ভালো কাজ করছি। তার ফলে আমার যদি কখনো বা আমার পরিবারের যদি কখনো এরকম কোনো স্বাস্থ্য সংকট আসে, গোটা ভারতবর্ষ থেকে প্রচুর লোক কিছু কিছু করে টাকা দিয়ে আমার পুরো হসপিটাল বিলটা মিটিয়ে দিচ্ছে, যাদের আমি চিনিও না। প্রতি বছর আমি টাকা দিচ্ছি যা দিয়ে কারোর না কারোর চিকিৎসা হচ্ছে, তাদেরকে আমি চিনি না। আমি বিপদে পড়লে তারাও টাকা দিয়ে আমার হসপিটাল বিল মেটাচ্ছে, তাদেরকেও আমি চিনি না। তো ব্যাস, এই একটা ভালো মোটো নিয়ে লোকের ভালো করছি, এই জিনিসটাকে ব্রত করে আমরা হেলথ ইন্স্যুরেন্সে এসেছি এবং সাকসেসফুলি কাজ কোনো কারণে আনমিট হয়েছিল। তো এরকম একটা বলতে পারেন মহৎ উদ্দেশ্য নিয়ে বা সত্যিকারের নোবেল প্রফেশন নিয়ে আমরা এগোচ্ছি লোকের ভালো করার জন্য। এবার লোকের ভালো করতে গিয়ে আমাদের এটাও দেখতে হবে যে যদি কোনো ক্লেম আসে, ক্লেমটা যেন পায়। তার জন্য কিছু লজিক আছে, সেটা আমরা প্রোডাক্টের পরে বলবো, যে কি কি আমাদের খেয়াল রাখতে হবে একটা পলিসি সোর্সিং এর জন্য, যাতে ভবিষ্যতে ক্লেম আসলে কোনো রকম সমস্যা না হয়। এটা আমরা আন্ডাররাইটিং যখন করব তখন বুঝবো। প্রথমে আপাতত আমরা প্রোডাক্টে ঢুকছি। আমাদের দি বেস্ট প্ল্যান এখনো পর্যন্ত ছিল কেয়ার সুপ্রিম। তো কেয়ার সুপ্রিমটা শুরু করার আগে আমি একবার স্ক্রিনটা শেয়ার করি। স্ক্রিন দেখা যাচ্ছে পরিষ্কার? হ্যাঁ, ক্লিয়ার, পরিষ্কার দেখা যাচ্ছে। একদম ক্লিয়ার তো? তো কেয়ার সুপ্রিম এমন একটা প্ল্যান যেখানে একটা মানুষের হেলথ ইন্স্যুরেন্স থেকে যা যা চাহিদা থাকতে পারে মোরললে সবকিছু পূরণ করেছে। যদি ইউএসপি বলি, ইউনিক সেলিং পয়েন্ট যদি বলি, তাহলে প্রথমত এতে কিউমুলেটিভ বোনাস 2 বছরে সাম ইনসিওর ডবল হয়ে যাচ্ছে। কিউমুলেটিভ বোনাস সুপার নেওয়ার অপশন থাকছে, যাতে আরো 500% বোনাস আমার অ্যাড হচ্ছে। আনলিমিটেড অটোমেটিক রিচার্জ, সাম ইনসিওর আমার কোনোদিনও শেষ হবে না। বেসিক সাম ইনসিওর যা নিয়েছি যতবার শেষ হবে ততবার রিচার্জ হবে উইদাউট অ্যাডিং এনি কস্ট। রিনুয়ালে আমরা ওয়েলনেস বেনিফিটের জন্য ডিসকাউন্ট পেতে পারি। আনলিমিটেড অ্যাক্সেস থাকতে পারে জেনারেল ফিজিশিয়ান, আর কোনো রকম চিকিৎসার জন্য কোনো সাবলিমিট নেই। এই 6টা পয়েন্টকে আমরা ইউএসপি ধরে নিয়ে প্রোডাক্টের ভেতরে ঢুকছি। যে ইউএসপি গুলো বললাম সেগুলোই একটু ইলাবোরেট করেছে এখানে। প্রথমে হচ্ছে ডবল ইন সাম ইনসিওর্ড। কেউ যদি 10 লাখ টাকার পলিসি নেয়, 10 লাখ টাকার কাভারেজ লিমিট নেয়, প্রথম বছর রিনিউ করলে তার লিমিট দাঁড়িয়ে যাবে 15 লাখ, পরের বছর রিনিউ করলে তার লিমিট দাঁড়াবে 20 লাখ। মানে 50% করে দুবার তার উম মানে কিউমুলেটিভ বোনাস অ্যাড হবে। এই প্রোডাক্টের ক্ষেত্রে আমরা নো ক্লেম বোনাস কথাটা ইউজ করব না, কিউমুলেটিভ বোনাস ইউজ করব। তার কারণ, তার যদি ক্লেম হয় তাহলেও বোনাস পাবে, ক্লেম না হলে তো অবশ্যই পাবে। তো ক্লেমের সাথে বোনাস কোনো রকম ভাবে এফেক্টেড হবে না। তো কেউ আজকে 10 লাখের পলিসি নিয়েছে মানে 2 বছরের তার লিমিট 20 লাখ হবেই হবে। কেউ যদি 50 লাখের পলিসি নেয় 2 বছরে 1 কোটি তার লিমিট হবেই হবে। এটা ভবিতব্য, এটা কোনো রকম ভাবেই হ্যাম্পার হবে না, সে তার যতই ক্লেম আসুক না কেন। কেউ যদি চায় তো এক্সট্রা টাকা দিয়ে আরো 500% বোনাস তার পলিসিতে অ্যাড করতে পারে। তাহলে পলিসিতে বাই ডিফল্ট 50% বোনাস তো ছিলই প্রথম 2 বছর। কিউমুলেটিভ বোনাস সুপার নিলে 100% করে আরো 5 বছর সে পাবে। তাহলে প্রথম 2 বছর তার কিউমুলেটিভ বোনাস সুপারের 100%, আর পলিসির মধ্যে ছিল 50%। সেই অনুযায়ী প্রথম 2 বছর 150%, পরের 3 বছর 100% করে টোটাল 600% বোনাস অ্যাড হবে। তো একটা লোক যদি, আমি 10 লাখ দিয়ে উদাহরণ দিচ্ছি, একটা লোক যদি কিউমুলেটিভ বোনাস সুপার সমেত 10 লাখের একটা পলিসি আমাদের থেকে নেয়, প্রথমবার রিনিউ হলে তার লিমিট গিয়ে দাঁড়াবে 25 লাখে। 10 লাখ প্লাস 5 লাখ কিউমুলেটিভ বোনাস প্লাস 10 লাখ কিউমুলেটিভ বোনাস সুপার। পরের বছর রিনিউয়ালে আবার 15 লাখ যোগ হয়ে তার লিমিট দাঁড়াবে 40 লাখ। সেক্ষেত্রে 10 লাখ কিউমুলেটিভ বোনাস, 20 লাখ কিউমুলেটিভ বোনাস সুপার। তারপর আরো 3 বছর সে 10 লাখ করে কিউমুলেটিভ বোনাস সুপার অ্যাড করবে পলিসিতে। সুতরাং
10 লাখের পলিসিতে 15, 15, 10, 10, 10 এই হিসেবে 5 বছরে টোটাল 60 লাখ টাকা বোনাস অ্যাড হবে, যা কোনো রকম ক্লেমে কোনোভাবেই ডিডাক্ট হবে না। তো কেউ যদি কিউমুলেটিভ বোনাস সুপার নিয়ে একটা পলিসি নেয় 10 লাখের, তার টোটাল কভারেজ গিয়ে দাঁড়াবে 5 বছর বাদে 70 লাখ টাকায়। 10 লাখ টাকা তার বেস কভারেজ, 10 লাখ টাকা তার কিউমুলেটিভ বোনাস, 50 লাখ টাকা কিউমুলেটিভ বোনাস সুপার, টোটাল গিয়ে তার 70 লাখ টাকার কভারেজ দাঁড়াবে 5 বছরের মাথায়। যেটা আগেও বলেছিলাম, যতই ক্লেম হোক না কেন আমার বোনাস কোনোভাবে এফেক্ট হবে না। তো অন্যান্য কোম্পানিতে যেরকম নো ক্লেম বোনাস দিয়ে থাকে, মানে ক্লেম না হলে বোনাস পাবে, আবার ক্লেম হলে একটা বোনাস কেটে নেবে, আমাদের সুপ্রিম প্ল্যানে কিন্তু সেরকম কোনো কন্ডিশন নেই। তার ক্লেম হলেও বোনাস দেব, আর যা বোনাস পেয়েছে যতই ক্লেম হোক না কেন রিনিউয়ালে কোনো রকম বোনাস কাটা যাবে না। এখানে সেটারই একটা এক্সাম্পল দেওয়া হয়েছে। 10 লাখের পলিসি নিয়েছে, পরের বছর প্রথম বছরেই ক্লেম নিয়েছে, তারপরেও তার পরের বছর 5 লাখ টাকা বোনাস অ্যাড হয়ে 15 লাখ হয়েছে। সে বছরেও ক্লেম নিয়েছে, ইয়েস, তারপরেও 5 লাখ টাকা অ্যাড হয়ে 20 লাখ টাকা হয়েছে। তারপরের বছর হয়তো ক্লেম নেয়নি, 20 লাখ আছে, তারপরের বছর ক্লেম নিয়েছে, আবার তারপরের বছর ক্লেম নেয়নি। ইচ অ্যান্ড এভরি কেসেসে তার সাম ইনসিওর কিন্তু 20 লাখে ফিক্সড হয়ে গেছে। সুপার নিলে এখানে আরেকটু বাড়তো, এখানে সুপার ছাড়া জাস্ট একটা ইলাস্ট্রেশন দেওয়া হয়েছে। এরপর আসছে আনলিমিটেড অটোমেটিক রিচার্জ। রিচার্জ কিভাবে কাজ করছে? আমার যদি সাম ইনসিওর বোনাস যা কিছু আছে শেষ হয়ে যায়, তাহলে সে বছরের মতন আমি আনকাভার্ড থাকবো না। বেস কভারেজ যেটার জন্য আমি প্রিমিয়াম দিচ্ছি, সেটা আমি মাল্টিপল টাইমস ইউজ করতে পারবো যদি আমার বেস কভারেজ শেষ হয়ে গিয়ে থাকে, বোনাস শেষ হয়ে গিয়ে থাকে। তারপরেও মানে কেউ 10 লাখ টাকার পলিসি নিয়েছে, হয়তো 1 বছর চালিয়েছে, কিউমুলেটিভ বোনাস সুপার নেয়নি ধরে নিচ্ছি, তাহলে তার 1 বছর বাদে লিমিট গিয়ে দাঁড়ালো 15 লাখ। সে যদি একটা হসপিটালাইজেশন বা মাল্টিপল হসপিটালাইজেশন 15 লাখ শেষ করে ফেলে, তার 10 লাখ করে রিচার্জ সারা বছর থাকবে। যতবার সে ভর্তি হবে প্রত্যেক হসপিটালাইজেশনে 10 লাখ করে বিল তারপরেও করতে পারবে। এটা কোনো আপার লিমিট নেই, যতবার ভর্তি হবে ততবার। তো এই ধরনের বেনিফিট কারোর যদি প্রলং ট্রিটমেন্ট হয় সেক্ষেত্রে খুবই কাজে লাগে। যেমন একটা এক্সাম্পল দিচ্ছি, ক্যান্সার। তার একবার ভর্তি হয়ে কিন্তু রোগ সারে না, তাকে বারে বারে ভর্তি হতে হয়। এরম ধরনের কোনো রোগ বা কোনো খুব ক্রিটিক্যাল অ্যাক্সিডেন্ট, মাল্টিপল সার্জারি হয়, আমরা এরম ধরনের কেসেস দেখেছি। একবার সার্জারি করে তার সারে না, ইনিশিয়ালি সার্জারি হয়, তারপরে মাল্টিপল টাইমস তাকে ভর্তি হতে হয় এবং সার্জারি করতে হয়, তবে গিয়ে সে হয়তো নিজের পায়ে দাঁড়াতে পারে। মাল্টিপল ফ্র্যাকচার কেসে এরকম দেখা যেতে পারে। এরকম ধরনের বিভিন্ন কিছু ক্ষেত্রে ব্রেন সার্জারি তো অনেক সময় হয়, ব্রেন সার্জারি একটা সিটিং এ হয় না, স্কাল বোন সেক্ষেত্রে কেটে রেখে দেওয়া হয় প্রিজার্ভ করে, টোটাল সার্জারি কমপ্লিট হয়ে যাওয়ার পর সেই স্কাল বোন আবার মাথায় সেট করা হয়। এরম ধরনের কেসেসও দেখা গেছে। তো এই ধরনের যদি কেস হয় যে তার প্রথমবারেই হসপিটালাইজেশনে সাম ইনসিওর শেষ হয়ে যাচ্ছে, তাহলে সে পরের বারে কিভাবে ট্রিটমেন্ট পেতে? আমাদের এতে আনলিমিটেড রিচার্জ আছে, কোনো অসুবিধা হবে না। যতবার ভর্তি হবে তার বেস সাম ইনসিওর যেটার জন্য সে প্রিমিয়াম দিচ্ছে সেটা প্রতিবার ইউজ করতে পারবে সারা বছর। সেটারই এখানে একটা ইলাস্ট্রেশন দেওয়া হয়েছে। যতবারই ক্লেম হোক তার কিন্তু অ্যামাউন্ট রিচার্জ হয়ে যাচ্ছে, তার ফলে তার ক্লেম কখনো আটকাচ্ছে না, সে তার পুরো টাকাই পাচ্ছে। কিন্তু ক্লেম অ্যামাউন্ট যদি আমি রিচার্জ থেকে নিই, কোনো কন্ডিশনেই বেস সাম ইনসিওর মানে যেটা আমি নিয়েছি সেটা 5 লাখ, 7 লাখ, 10 লাখ, 15 লাখ, হোয়াট এভার, তার থেকে ওপরের অ্যামাউন্ট হবে না। রিচার্জ যদি আমি 10 লাখের পলিসি নিই, এট এ টাইম ম্যাক্সিমাম 10 লাখ টাকাই রিচার্জ হবে, সিঙ্গেল হসপিটালাইজেশন। এখানে হসপিটালাইজেশন বলতে একবার হসপিটালে ভর্তি হওয়া, সেই হসপিটালে সেই হসপিটালাইজেশনের প্রি এবং সেই হসপিটালাইজেশনের পোস্ট পুরোটা নিয়ে একটা হসপিটালাইজেশন ধরা হয়। অ্যাডমিশন এবং ডিসচার্জ, তার আগের এবং তার পরের প্রি অ্যান্ড পোস্ট হসপিটালাইজেশন টোটাল নিয়ে একটা হসপিটালাইজেশন। তো একটা রিচার্জ থেকে এই পুরোটাই পাওয়া যাবে। আগেকার যে পলিসি আমাদের ছিল, যেখানে আমাদের সেম ডিজিজের জন্য যদি রিচার্জ নিতে হতো,
তাহলে 45 দিনের ওয়েটিং পিরিয়ড ছিল। মানে যেরকম আমি এক্সাম্পল দিলাম, কারোর ক্যান্সার হয়েছে, কেমো চলছে, হয়তো একবার দুবার কেমো নিয়ে তার সাম ইনসিওরটা শেষ হয়ে গেছে, 45 দিন না হলে সে রিচার্জ থেকে সেম ডিজিজের জন্য, ওই ক্যান্সারের জন্যই যাচ্ছে, অন্য রোগের জন্য যাচ্ছে না বা অন্য মেম্বার ফ্যামিলির যাচ্ছে না, সেই ব্যক্তি ভর্তি হচ্ছে। তো ইন দ্যাট কেস তাকে 45 দিনের কুলিং অফ পিরিয়ড পার করতে হতো। ইন বিটুইন যদি তার কোনো কেমো লাগতো সেটার পয়সা সে পেত না, বাট আমরা ওই বাউন্ডারিও সরিয়ে দিয়েছি। এখন 45 দিনের কোনো ব্যাপার নেই, আজকে যদি তার ডিসচার্জ হয় পরের দিনই সে আবার যদি ভর্তি হয় সে রিচার্জ থেকে ক্লেম নিতে পারবে। একটু আগে যেটা বলছিলাম প্রি আর পোস্ট হসপিটালাইজেশন, সেটা এখানে 60 আর 180 ডেজ। 60 আর 180 কিভাবে ধরা হচ্ছে? ডেট অফ অ্যাডমিশনের যেদিন সে ভর্তি হচ্ছে তার আগের 60 দিনের, আর যেদিন সে ডিসচার্জ হচ্ছে তার পরের 180 দিনের টোটাল পিরিয়ডের যা খরচা সেটাকে আমরা প্রি আর পোস্ট হসপিটালাইজেশন বলে থাকি। এর মধ্যে কি কি পাওয়া যায়? ডক্টর কনসালটেশন, ওই রোগের জন্য সে যতবার ডাক্তার দেখিয়েছে সেই ডক্টর কনসালটেশন ফিজ, ইয়েস ডক্টরের থেকে মানি রিসিপ্ট চেয়ে নিতে হবে, সেই ফিজ সে ক্লেম করতে পারবে। প্রেসক্রাইবড ডায়াগনোসিস টেস্ট আর প্রেসক্রাইবড মেডিসিন, প্রেসক্রাইবড কথাটা কিন্তু মাথায় রাখতে হবে, সেলফ ডায়াগনোসিস কিন্তু অ্যালাউড না। ওই রোগের জন্য ডাক্তার যা যা টেস্ট লিখে দেবে সমস্ত টেস্টের টাকা সে ক্লেম করতে পারবে, আর ওই রোগের জন্য যা যা ওষুধ ডাক্তার লিখে দেবে সমস্তটা সে ক্লেম করতে পারবে। এখানে প্রেসক্রাইব কথাটা বলেছে, আমি একটা এক্সাম্পল দিয়ে বলছি। হয়তো কেউ একটা অ্যাপেন্ডিক্স এর প্রবলেমের জন্য ভর্তি হয়েছে, সেই লোকটার প্রেশার আছে, প্রেশারের ওষুধটা সে 12 মাস খায়। অ্যাপেন্ডিক্স এর জন্য ব্যথা হয়েছে, সে ডাক্তার দেখিয়েছে, ডাক্তার টেস্ট করিয়েছে, অ্যাপেন্ডিক্স ধরা পড়েছে, হসপিটালে ভর্তি হয়েছে, ডিসচার্জ হয়েছে অপারেশনের পরে, এবার একটা কাটাছেঁড়া হয়েছে, অবভিয়াসলি তার অ্যান্টিবায়োটিক চলবে, পেইন কিলার চলবে, এই সমস্ত মেডিসিন সে কিন্তু ক্লেম করতে পারবে। কিন্তু ওই প্রেসক্রিপশনে যদি তার প্রেশারের ওষুধটাও কিনে থাকে সেটার কিন্তু ক্লেম পাবে না, কেননা সেটা এই রোগের সাথে রিলেটেড না, সেটা সে 12 মাস খায়। তো প্রেসক্রাইবড মেডিসিন অনলি রিলেটেড টু যে কারণে সে হসপিটালাইজড হয়েছে, সেই কারণে যতবার সে ডাক্তার দেখাবে, যত ওষুধ খাবে এবং যা যা টেস্ট করাবে, অল কভার্ড প্রি আর পোস্ট হসপিটালাইজেশনের মধ্যে। প্রি 60 দিন, পোস্ট 180 দিন। বিভিন্ন পলিসিতে বিভিন্ন কোম্পানির বিভিন্ন ধরনের ট্রিটমেন্টে সাবলিমিট থাকে, আমাদের এই পলিসিতে কোনো রকম সাবলিমিট নেই। কিসে কিসে নেই? আয়ুষ ট্রিটমেন্টে কোনো সাবলিমিট নেই। আয়ুষ ট্রিটমেন্ট কাকে বলে? এক কথায় আমরা বলি নন অ্যালোপ্যাথিক ট্রিটমেন্ট। আয়ুষ কথাটার একটা ফুল ফর্ম আছে আয়ুর্বেদিক, যোগা, ইউনানি, সিদ্ধা, হোমিওপ্যাথি। এই 5 ধরনের নন অ্যালোপ্যাথিক ট্রিটমেন্টকে আমরা একসাথে আয়ুষ বলে থাকি। তো এই আয়ুষ ট্রিটমেন্ট যদি কেউ ভর্তি হয়ে করায় কোনো আয়ুষ হসপিটালে, সে কিন্তু পুরো ক্লেম পাবে, কোনো রকম ডিডাকশন থাকবে না, কোনো রকম সাবলিমিট বা কোপেমেন্ট থাকবে না। ডোমিসিলারি হসপিটালাইজেশন, ডোমিসিলারি হসপিটালাইজেশন কি জিনিস? 1 নম্বর কন্ডিশন, পেশেন্টের এমন অবস্থা পেশেন্টকে হসপিটালে নিয়ে যাওয়া পসিবল নয়। সেকেন্ড কন্ডিশন, পেশেন্ট যেখানে আছে সেখানে হসপিটাল অ্যাভেলেবেল নেই অথবা হসপিটালের বেড অ্যাভেলেবেল নেই। এই দুটোর মধ্যে যে কোনো একটা কন্ডিশন যদি ট্রিগার করে আর পেশেন্টকে বাড়িতে রেখে হসপিটালের মতন ট্রিটমেন্ট দিতে হয়, তো সমস্ত বিল আমরা পে করব। এরম সিচুয়েশন কোভিড এর সময় দেখা গিয়েছিল, প্রচুর ডোমিসিলারি ক্লেম এসেছিল যে বেড পায়নি, বাড়িতেই তাকে সমস্ত রকম অ্যাডভান্স ইকুইপমেন্ট ভাড়ায় এনে ট্রিটমেন্ট করাতে হচ্ছে আন্ডার কোনো ডাক্তার সুপারভিশন বা কোনো হসপিটালের সুপারভিশন। তো সেগুলো ডোমিসিলারি ক্লেম বলা হয়, সেই ধরনের ক্লেম আমরা দিয়েছি। তো ডোমিসিলারি ক্লেম পেতে গেলে আইদার পেশেন্টকে হসপিটালে নিয়ে যাওয়া যাচ্ছে না বা পেশেন্ট যেখানে আছে হসপিটাল অ্যাভেলেবেল নেই, এই দুটোর মধ্যে যে কোনো একটা কারণ ট্রিগার করতে হবে। অ্যাডভান্স টেকনোলজি মেথডস,
অ্যাডভান্স টেকনোলজির ডেফিনেশন যদি আমি বলি, যে যে ধরনের চিকিৎসা নর্মালি চিরাচরিত পদ্ধতিতে করা যায়, কিন্তু ডিউ টু অ্যাডভান্স টেকনোলজি অর অ্যাডভান্স রিসার্চ সেটা অনেক সহজে অনেক অ্যাকুরেট ভাবে করা যাচ্ছে আজকের ডেটে, সেগুলোকে বলা হয় অ্যাডভান্স টেকনোলজি মেথড। যেমন আমরা একটা তো অক্সর শুনে থাকি, রোবোটিক সার্জারি, যেখানে রোবোটিক আর্মের মাধ্যমে সার্জারি করা হয়। এছাড়া আছে থার্মাল বঙ্কিওপ্লাস্টি, ওরাল কেমোথেরাপি বা গাইডেড কেমো, এই ধরনের বিভিন্ন রকম ট্রিটমেন্ট যেগুলো নর্মালিও করা যায়, কিন্তু ডিউ টু অ্যাডভান্স টেকনোলজি অনেক ইজি এবং অ্যাকুরেট ভাবে করা যাচ্ছে। এই ধরনের সমস্ত রকম ট্রিটমেন্ট আমরা এতে দিয়ে থাকি উইদাউট এনি সাবলিমিট। যেই নয় যে এটা এই ধরনের ট্রিটমেন্টটা নর্মালি করা যেত, কেন অ্যাডভান্স টেকনোলজি ইউজ করা হলো, এতটা দেবো তারপর দেবো না, এরকম ধরনের কোনো ইফ অ্যান্ড বাটস নেই। যা অ্যাডভান্স টেকনোলজি মেথডের মধ্যে আসছে লিস্টে, সে ধরনের যে কোনো ট্রিটমেন্ট নিতে পারে, আমরা পুরোটাই পে করব। ফোর্থ, অর্গান ডোনার। অর্গান ডোনার এখানে লাইভ অর্গান ট্রান্সপ্লান্টের ক্ষেত্রে বলা হয়েছে। লাইভ অর্গান ট্রান্সপ্লান্ট কিরকম হতে পারে? লিভার ট্রান্সপ্লান্টেশন হতে পারে, কিডনি ট্রান্সপ্লান্টেশন হতে পারে, যেগুলো জীবদ্দশায় একটা মানুষের শরীর থেকে বের করে অন্য মানুষের শরীরে প্রতিস্থাপন করা হয়, মৃতদেহ থেকে বের করা নয়। যেমন হার্ট বা আই, এগুলো মৃতদেহ থেকে বের করা হয়, কিন্তু লিভার বা কিডনি এগুলো জীবিত ব্যক্তি ডোনেট করছে। তো যে ব্যক্তি ডোনেট করছে অবভিয়াসলি তারও একটা অপারেশন হবে। যে নিচ্ছে সে তো আমাদের পলিসি হোল্ডার, কিন্তু তাকে যে ডোনেট করছে একটা অর্গান, তার অপারেশনের কি হবে? তারও যা অপারেশন হবে অর্গান রিমুভ করার জন্য তার শরীর থেকে, সেটারও টোটাল খরচা, হসপিটালাইজেশন এক্সপেন্সেস আমরা দেব, এবং সেখানেও কোনো আপার লিমিট নেই। তাহলে আয়ুষ ট্রিটমেন্ট, ডোমিসিলারি হসপিটালাইজেশন, অ্যাডভান্স টেকনোলজি মেথড অ্যান্ড অর্গান ডোনার, এই চার ধরনের ক্ষেত্রেই কোনো রকম সাবলিমিট আমরা রাখিনি। যা অ্যাকচুয়াল বিল হবে পুরোটাই পাওয়া যাবে। এটা একটা খুব মজার জিনিস। অনেকেরই প্রশ্ন থাকে কি রুম পাবো কি রুম পাবো না। বিশেষ করে প্ল্যান হসপিটালাইজেশনে অতটা সমস্যা হয় না, কিন্তু ইন কেস অফ এমার্জেন্সি, যখন পেশেন্ট অ্যাম্বুলেন্সে শুয়ে আছে, হসপিটালে কখনোই সস্তার রুম খালি থাকে না। ম্যাক্সিমাম ক্ষেত্রে বাধ্য হয়ে হায়ার ক্যাটাগরি রুম, যেটা আমার হয়তো পলিসিতে এলিজিবল নয়, বাধ্য হয়ে পেশেন্ট পার্টিকে নিতে হয়, যার ফলে ক্লেম সেটেল হওয়ার পরেও অনেক মোটা অঙ্কের টাকা হসপিটালকে ক্যাশে গুনতে হয়, কেননা সে যে রুম নিয়েছে সেটা তার পলিসিতে অ্যালাউ না। আমরা এই ধরনের কোনো বাধা রাখিনি বা বিধিনিষেধ রাখিনি। আমাদের পলিসিতে যে কোনো ধরনের রুম অ্যালাউ হতে পারে, সেটা জেনারেল থেকে আরম্ভ করে 4 শেয়ারিং, 3 শেয়ারিং, 2 শেয়ারিং, সিঙ্গেল প্রাইভেট রুম, ডিলাক্স, সুপার ডিলাক্স, প্রেসিডেন্ট, এনি কাইন্ড অফ সুইট, অল ক্যাটাগরি রুমস আর অ্যালাউড। আমরা কখনো জিজ্ঞেস করব না যে এই ধরনের রুমে সে কেন ভর্তি হয়েছে বা হায়ার ক্যাটাগরিতে কেন গেছে, যেহেতু আমাদের কোনো রুম রেন্টের ব্যারিয়ার নেই। অল ওভার ইন্ডিয়াকে দুটো জোনে ভাগ করা হয়েছে, তার মধ্যে একটা দিল্লি এনসিআর, একটা মুম্বাই এমএমআর। দিল্লি এনসিআর এর মধ্যে পড়ে দিল্লি এবং তার আশেপাশে হরিয়ানা বা তার আশেপাশে কিছু স্টেট। আর মুম্বাই এমএমআর এ মুম্বাই, পুনে, নাসিক, থানে, এই জাতীয় জায়গাগুলো মহারাষ্ট্রের পার্ট অফ মহারাষ্ট্র, পার্ট অফ গুজরাট। এই ধরনের জায়গায় যদি কেউ থাকে সে জোন 1-এ পড়ে, তার প্রিমিয়াম আলাদা হবে। আর বাকি রেস্ট অফ ইন্ডিয়া জোন 2, তার প্রিমিয়াম কম। তো আমরা ক্যালকাটা বা কলকাতাবাসী, আমরা জোন 2-এ পড়ছি, তো আমাদেরও প্রিমিয়াম কম। বাট কেউ জোন 2 এর প্রিমিয়াম দিয়ে যদি জোন 1-এ ট্রিটমেন্ট করাতে যায়, সে কিন্তু পুরো টাকাই পাবে, কোনো পেনাল্টি হবে না, বা কোনো সাবলিমিট বা কোনো রকম কোপেমেন্ট ইমপ্লিমেন্টেড হবে না। আমরা কখনোই জিজ্ঞেস করব না যে তুমি জোন 2 থেকে জোন 1-এ কেন ট্রিটমেন্ট করাতে এসছো। তার ট্রিটমেন্ট অ্যালাউড, কিন্তু আমরা তার আধার কার্ড দেখে নেব যে সে সত্যি জোন 2-তে থাকে কিনা। ক্লেমের সময় যদি দেখা যায় যে সে জোন 1-এর অ্যাড্রেস হোল্ডার, সেক্ষেত্রে কিন্তু তার ক্লেমে প্রবলেম হবে, আদারওয়াইজ কোনো প্রবলেম নেই। আমরা অ্যাজ পার আধার কার্ডটা জোন ডিসাইড করব, কিন্তু ট্রিটমেন্ট সে যে কোনো জোনে করাতে পারে, কোনো বাধা নেই।
যেটা আমি বলেছিলাম রিনিউয়ালেও ডিসকাউন্ট পাওয়া যেতে পারে। কিরম ভাবে ডিসকাউন্ট পাওয়া যেতে পারে? পলিসিতে যতজন অ্যাডাল্ট মেম্বার আছে তারা মোবাইলে আমাদের কেয়ার হেলথ কাস্টমার অ্যাপস যদি ইনস্টল করে, তাহলে অ্যান্ড্রয়েড মোবাইলে প্রত্যেক দিন আমি কত হাঁটাচলা করছি সেটা গুগল ফিট ক্যালকুলেট করে। সেই গুগল ফিটে ডেটাটা ফেচ করে আমাদের কেয়ার হেলথ কাস্টমার অ্যাপস, এবং দেখে সেই ব্যক্তি সারাদিনে কত স্টেপ হাঁটলো। সারাদিনে সেই ব্যক্তি যদি 10,000 স্টেপ হেঁটে থাকে, তাহলে আমরা সেই দিনটাকে অ্যাক্টিভ ডে ধরবো। এখানে সেই ব্যক্তি বলতে কিন্তু পলিসিতে যতজন অ্যাডাল্ট মেম্বার আছে প্রত্যেককে বোঝানো হচ্ছে। যদি তারা সারাদিনে 10,000 স্টেপ হাঁটে তাহলে সেই দিনটা অ্যাক্টিভ ডে ধরা হচ্ছে। এরকম 365 দিনের বছরে যদি 270 দিন অ্যাক্টিভ ডে থাকে, মানে তারা 10,000 স্টেপ হেঁটে থাকে, তাহলে রিনিউয়ালে 30% ডিসকাউন্ট পাবে। আর 120 দিনও যদি সে না হাঁটে তাহলে কোনো ডিসকাউন্ট পাবে না। এর মধ্যে ভাগ করা আছে, যদি 270 দিনের বেশি হাঁটে তাহলে 30%, 240 দিনের ওপর হাঁটলে 20%, 180 দিনের ওপর হাঁটলে 15%, 120 দিনের ওপর হাঁটলে 10%, আর 120 দিনের নিচে যদি হয় তাহলে কোনো ডিসকাউন্ট পাচ্ছে না। তো এই ডিসকাউন্ট পেতে হলে সমস্ত অ্যাডাল্ট মেম্বারকে মোবাইলে কেয়ার হেলথ কাস্টমার অ্যাপস লোড করতে হবে। হাঁটার সময় মোবাইলটা তার পকেটে বা হাতে থাকতে হবে, তার সাথে থাকতে হবে, তবেই স্টেপটা কাউন্ট হবে, না হলে কাউন্ট হবে না। এবং তাকে মাঝে মাঝে দেখে নিতে হবে স্টেপটা সিনক্রোনাইজ হচ্ছে কিনা অ্যাপসে। এখানে আমরা ফিটনেসের জন্য কিছু ওয়েলনেস বেনিফিট দিয়ে থাকি, যেমন ওয়েলনেস সেশন থাকে, ফিটনেস সেশন থাকে, হেলথ কোচ থাকে। সেখানে সে তার হেলথ সম্বন্ধে যদি কিছু জানার থাকে, মানে ডক্টর হিসেবে না, মানে নিউট্রিশন বা কি ধরনের ফুড হ্যাবিট মেনটেন করব, এই ধরনের কোয়েশ্চেন্স যেগুলো আছে বা এই ধরনের গাইডেন্স সে কিন্তু ফ্রি অফ কস্ট পেতে পারে আমাদের মোবাইল অ্যাপস থেকে। আজকের ডেটে একটা প্রপার হেলথ চার্ট বানাতে গেলেও, মানে ফুড চার্ট ডায়েট চার্টও যদি বানাতে হয়, একটা জায়গা থেকে ভালো জায়গা থেকে বানাতে গেলে 1,000 থেকে 1,500 টাকা খরচা আছে। এখানে কিন্তু ফ্রি অফ কস্ট আমাদের পলিসি হোল্ডাররা এইগুলো অ্যাভেল করতে পারে। প্ল্যানের কভারেজ অ্যাকচুয়ালি 5 লাখ থেকে শুরু হয়। পোর্টেবিলিটি আমাদের কলকাতার জন্য 10 লাখ থেকে শুরু, আর কলকাতার বাইরে আরবান বা সাবারবান থেকে 7 লাখ থেকে শুরু। সাম ইনশিওর আপ টু 1 কোটি টাকা অব্দি আছে। তাহলে কি কি সাম ইনশিওর আছে? 5 লাখ, 7 লাখ, 10 লাখ, 15 লাখ, 25 লাখ, 50 লাখ, 1 কোটি। টোটাল 7টা সাম ইনশিওর আছে। তার মধ্যে পোর্টেবিলিটি কলকাতার জন্য 10 লাখ থেকে শুরু, সাবারবানে 7 লাখ থেকে শুরু, বা রুরাল 7 লাখ থেকে শুরু। এবার আসছে কি কি পাওয়া যায়। ইন পেশেন্ট কেয়ার আপ টু সাম ইনশিওর, মানে যত টাকা সাম ইনশিওর আমি নিয়েছি সেই সাম ইনশিওর প্লাস বোনাস যা আছে আমি ইনপেশেন্ট হসপিটালাইজেশনে ক্লেম করতে পারবো। হোয়াট ইজ ইনপেশেন্ট হসপিটালাইজেশন? যেখানে 24 ঘন্টা বা তার বেশি ভর্তি থাকতে হচ্ছে। এরপর আসছে ডে কেয়ার। ইয়েস, ডে কেয়ারেও আমরা আপ টু সাম ইনশিওর ক্লেম করতে পারবো, কিন্তু ডে কেয়ার কি জিনিস? অ্যাজ পার লিস্ট যেই যেই ট্রিটমেন্টে আজকের ডেটে 24 ঘন্টা ভর্তি থাকতে হয় না, সেগুলোই ডে কেয়ারের মধ্যে পড়ে। সেই ধরনের যত রকম ডে কেয়ার আছে, অল ডে কেয়ার কভার্ড আপ টু সাম ইনশিওর। রুম রেন্ট, ইয়েস, কোনো আপার লিমিট নেই, যে কোনো ধরনের রুমে সে থাকতে পারে, অল ক্যাটাগরি রুম অ্যালাউড। আইসিইউ, সেখানেও কোনো রকম লিমিট নেই। অ্যাডভান্স টেকনোলজি ট্রিটমেন্ট, এখানেও কোনো লিমিট নেই, যেটা আগেও আমি বলেছি আপ টু সাম ইনশিওর পাওয়া যাচ্ছে। প্রি আর পোস্ট হসপিটালাইজেশন, ভর্তি হওয়ার আগে এবং ডিসচার্জ হওয়ার পরের 60 আর 180 দিন যাবতীয় ডক্টর ফিজ, প্রেসক্রাইব মেডিসিন অ্যান্ড প্রেসক্রাইব ডায়াগনোসিস টেস্টের পয়সা পাওয়া যাবে। আয়ুষ ট্রিটমেন্ট আপ টু সাম ইনশিওর, কোনো রকম লিমিটেশন নেই। ডোমিসিলারি হসপিটালাইজেশন, বাড়িতে থেকে ট্রিটমেন্ট করা, তাতেও কোনো আপার লিমিট নেই, আপ টু সাম ইনশিওর পাওয়া যাবে। অর্গান ডোনার, সেটা আপ টু সাম ইনশিওর পাওয়া যাবে। এবার আসছে রোড অ্যাম্বুলেন্স। রোড অ্যাম্বুলেন্স বলতে এয়ার অ্যাম্বুলেন্স বাদে, মানে যেটা আমরা নর্মাল অ্যাম্বুলেন্স দেখে থাকি সাইরেন বাজাতে বাজাতে যায়, দ্যাটস অল। আর রোড অ্যাম্বুলেন্স, সেখানে কিছু ক্ষেত্রে
ট্রমা কেয়ার অ্যাম্বুলেন্স হতে পারে, কিছু ক্ষেত্রে নর্মাল অর্ডিনারি অ্যাম্বুলেন্স হতে পারে, যেটা প্রয়োজন যেখানে। আমরা 10 লাখ অব্দি সাম ইনসিওর্ডে 10,000 টাকা অব্দি রোড অ্যাম্বুলেন্স বিল পে করব। আর 10 লাখের উপরে সাম ইনসিওর যদি নেয়, রোড অ্যাম্বুলেন্সের কোনো আপার লিমিট থাকবে না, যত টাকা নেবে তত টাকাই দেব। এবার অনেকের মনে হতে পারে 10,000 টাকাও তো অনেক, অনেক নয়। তখন বিভিন্ন রকম আইসিইউ অ্যাম্বুলেন্স আছে, ট্রমা কেয়ার অ্যাম্বুলেন্স আছে, যেটা সিটির মধ্যে এক মাথা থেকে আরেক মাথায় যেতে বা একটা সিটি থেকে আরেকটা সিটি যেতে 25,000, 30,000, 40,000 টাকাও বিল হয়। এরকম ধরনের অ্যাম্বুলেন্স আছে যার মধ্যে পুরো আইসিইউ সেট আপ আছে। সেরকম ক্রিটিক্যাল পেশেন্টকে যদি একটা ইন্টেরিয়ার থেকে সিটিতে নিয়ে আসতে হয় বা মেট্রোতে নিয়ে আসতে হয়, তো ওই ধরনের ট্রমা কেয়ার অ্যাম্বুলেন্স ছাড়া তাকে বাঁচানো যাবে না। তো সেক্ষেত্রে সেরকম অ্যাম্বুলেন্সের সেরকমই বিল হয়। তো যদি তার 10 লাখের ওপরে সাম ইনসিওর থাকে, যা বিল হবে পুরোটা দেবো। আর আপ টু 10 লাখ টাকা সাম ইনসিওর হলে ম্যাক্সিমাম 10,000 টাকা দেওয়া হবে। কিউমুলেটিভ বোনাস আগেও বলেছি 50% করে দুবার পাওয়া যাচ্ছে, ক্লেম হোক চাই না হোক, তার সাম ইনসিওর 2 বছরে ডাবল হবে। আর কিউমুলেটিভ বোনাস সুপার, যদি সে নেয় আরো 500% এক্সট্রা বোনাস পাবে। অটোমেটিক রিচার্জ, যতবার সে হসপিটালাইজড হবে তার বেস সাম ইনসিওর রিচার্জ হয়ে যাবে এবং সে ক্লেম করতে পারবে। আনলিমিটেড ই কনসালটেশন, এটা অনলি উইথ জেনারেল ফিজিশিয়ান হবে। বাট এখন জেনারেল ফিজিশিয়ান না, এমডিও আছে, ডিএম, বিভিন্ন ক্যাটাগরি ডক্টর এখন লিস্টেড রয়েছে। এটার সুবিধাটা কি? বিভিন্ন ক্ষেত্রে আমরা চিকিৎসার জন্য ডাক্তারের কাছে না গিয়ে ওষুধের দোকানে বলে ওষুধ খেয়ে নিই, বা নিজে বুদ্ধি খাটিয়ে জানি এই সমস্যা, এই ওষুধ খেলে হয়ে যাবে, আমরা সেলফ প্রেসক্রাইব মেডিসিন বা ওভার দ্য কাউন্টার মেডিসিন পারচেস করে খেয়ে থাকি। বাট সেটা সব ক্ষেত্রে উচিত না। বাট আমরা কেন করি? আইদার ডক্টর ফিস বাঁচাই, অর টাইম বাঁচাই, অর একটা কারোর ভয় থাকে যে এই সামান্য কারণে ডাক্তারের কাছে যাব, সেখানে আরো 10টা 20টা পেশেন্ট বসে আছে, আমার অন্য কোনো ইনফেকশন আসতে পারে। এই তিনটের মধ্যে একটা বা দুটো বা তিনটে কারণে আমরা ডাক্তারের কাছে ছোটখাটো কারণে না গিয়ে ওষুধের দোকান থেকে ওষুধ খেয়ে নিই। যেরকম মাথা ব্যথা, পেট ব্যথা, বমি, লুজ মোশন, জ্বর, ভাইরাল ফিভার, এই ধরনের কেসেসে আমরা, বা ছোটখাটো স্কিন ডিজিজ, আমরা অনেক সময় ওষুধের দোকানে না গিয়ে ওষুধ খেয়ে নিই। বাট সেটা অ্যাকচুয়ালি দেখতে গেলে উচিত না। আমাদের পলিসিতে তাদের জন্য আনলিমিটেড ই কনসালটেশন দেওয়া আছে। ইয়েস, আবার সেই কেয়ার হেলথ কাস্টমার অ্যাপস, কেয়ার হেলথ কাস্টমার অ্যাপসে গিয়ে সে যদি ই কনসালটেশনে যায়, সেই মুহূর্তে যতজন ডক্টর অ্যাভেলেবেল আছে সেই ডক্টরের নাম, বয়স, মেডিকেল প্রফেশনে কতদিন আছে সেটা, তার কি কি ডিগ্রি আছে, এবং সে কি কি ভাষায় কথা বলতে পারে, এই 5টা ডিটেল ওখানে মেনশন করা থাকবে। কিছু ডাক্তার ওভার কল, কিছু ডাক্তার ভিডিও কল অ্যাভেলেবেল আছে। তো যে ডক্টর ভিডিও কলে অ্যাভেলেবেল আছে তার সাথে আপনি মুখোমুখি কথা বলতে পারবেন, একে অপরকে দেখতে পারবেন। আর যারা অডিও কলে আছে তাদেরকে আপনি দেখতে পাবেন না, টেলিফোনে আলোচনা করতে পারবেন। যে ডক্টর সিলেক্ট করবেন, উইদিন 15 মিনিটস আপনার মোবাইলে কল আসবে, সেই ডক্টরের সাথে কথা বললেন, আপনি আপনার সমস্যা বললেন, কল শেষ হলো, 5 থেকে 10 মিনিটের মধ্যে আপনার মোবাইলে একটা পুরো ভ্যালিড ই প্রেসক্রিপশন চলে আসবে, সেটা দিয়ে আপনি ওষুধ খান, প্রেসক্রাইব মেডিসিন, কোনো অসুবিধা নেই। পলিসিতে এন্ট্রি নিতে গেলে প্রপোজারের এজ 18 বছর হতেই হবে, নাহলে সে প্রপোজার হবে না। অ্যাডাল্ট 18 বছরের নিচে এন্ট্রি হবে না, মানে 18 বছর থেকে সে অ্যাডাল্ট ধরা হবে। চাইল্ড যদি ইন্ডিভিজুয়াল পলিসি হয় 5 বছর বয়স হতে হবে তবে সে জয়েন করতে পারবে। আর ফ্লোটার পলিসি যদি হয় তাহলে 91 দিনের মধ্যে বাবা বা মা বা বাবা মার সাথে জয়েন করতে পারবে। এক্সিট এজ কোনো আপার লিমিট নেই। অ্যাডাল্ট মেম্বার লাইফ লং, সে যতদিন বাঁচবে তার পলিসি রিনিউ হবে। বাচ্চা 24 বছর অবধি বাবা মার সাথে থাকতে পারে, 25 যেই হয়ে যাবে তার পলিসি সেপারেট হয়ে যাবে, কভারেজ থাকবে কিন্তু তার পলিসি সেপারেট হয়ে যাবে। এই পলিসিটা ইন্ডিভিজুয়াল, মাল্টি ইন্ডিভিজুয়াল, ফ্লোটার 3 রকম ভাবে ইউজ করা যায়। ইন্ডিভিজুয়াল মানে পলিসিতে একজনই আছে, ফ্লোটার মানে একাধিক ব্যক্তি আছে, একটা কমন সাম ইনসিওর ইউজ করছে, আর মাল্টি ইন্ডিভিজুয়াল মানে পলিসিতে একাধিক ব্যক্তি আছে, প্রত্যেকে নিজের নিজের সেপারেট সাম ইনসিওর ইউজ করছে।
তিনটে মোডেই পলিসিটা নেওয়া যেতে পারে। পলিসি টেনিয়ার, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। পলিসি টেনিয়ার অ্যাট এ টাইম 1 বছর, 2 বছর, 3 বছরের পলিসি পারচেস করা যেতে পারে। সে যদি ট্যাক্স বেনিফিট বলে, সে ইকুয়ালি যত বছরের প্রিমিয়াম দিয়েছে ইকুয়ালি তত বছরের ট্যাক্স বেনিফিট সে পাবে। ওয়েটিং পিরিয়ড অবশ্যই এখানে আছে, যদি পোর্ট হয় তাহলে সেই অনুযায়ী ওয়েটিং পিরিয়ড ওয়েভ হবে, যতটা সে নিয়ে আসছে আর যত পুরনো পলিসি নিয়ে আসছে সেই অনুযায়ী তার ওয়েটিং পিরিয়ডটা ওয়েভ হবে। ফ্রেশ পলিসির ক্ষেত্রে অবশ্যই ওয়েটিং পিরিয়ড থাকবে। কি কি ওয়েটিং পিরিয়ড আছে? ইনিশিয়াল ওয়েটিং পিরিয়ড 30 দিন, যেটাতে কোনো রকম অ্যাক্সিডেন্টাল ক্লেম ছাড়া কোনো রোগের ক্লেম দেওয়া হবে না। তো প্রথম 30 দিন অ্যাক্সিডেন্টাল ক্লেম পাওয়া যাবে, এছাড়া কোনো ক্লেম পাওয়া যাবে না। এরপর আসছে নেমড এলিমেন্ট ওয়েটিং পিরিয়ড। নেমড এলিমেন্ট বলি আমরা, কেউ নেমড এলিমেন্ট বলি, কেউ বলি স্লো গ্রোয়িং ডিজিজ, কেউ বলি স্পেসিফিক ইলনেস, বিভিন্ন নামে ডাকা হয়। ইয়েস, যেই রোগগুলো কোনো সিরিয়াস নয়, শরীরে রেখে নর্মাল লাইফ লিড করা যেতে পারে, করিয়ে নিলে ভালো, না করালেও চলে, এই ধরনের প্রবলেমগুলো এই 24 মাসের ওয়েটিং পিরিয়ডে আসে। এক্সাম্পল যদি আমি বলি, piles, fistula, cataract, hernia, any joint replacement, any tumor, any stone, any kind of gynecological problem, any kind of ENT problem, any kind of digesting problem, এই ধরনের প্রবলেম গুলো আমাদের 24 মাস মানে 2 বছর ক্লেম পাওয়া যাবে না। আর পলিসি নেওয়ার আগে যদি শরীরে কোনো রোগ থেকে থাকে, যেটা থাকলেও আমরা পলিসি দিতে পারছি, সেই রিলেটেড যদি কোনো ক্লেম হয় তাহলে 36 মাস বা 3 বছর অবধি ক্লেম পাওয়া যাবে না। যেমন এক্সাম্পল হিসেবে বলছি, কারো পলিসি নেওয়ার সময় থেকে প্রেশার আছে, মানে পলিসি নেওয়ার আগে থেকে সে প্রেশারের ওষুধ খায়, সে ব্যক্তি যদি পলিসি নিল আর তার যদি ব্রেন স্ট্রোক হলো, সে কিন্তু 3 বছর অবধি ক্লেম পাবে না। কেন? ওটা ডাইরেক্টলি রিলেটেড টু হাইপার টেনশন। বা কার্ডিয়াক কোনো প্রবলেম হলো, তার কিন্তু 3 বছরের এক্সক্লুশন থাকবে। কিন্তু যার প্রেশার নেই, তার হয়তো স্ট্রোক হচ্ছে, সে কিন্তু 1 মাস বাদ থেকেই পাবে। এটাই ডিফারেন্স প্রি এক্সিস্টিং ডিজিজের ক্ষেত্রে। সেই রিলেটেড যদি কোনো ক্লেম হয় 3 বছর প্রথম পাওয়া যাবে না। এবার আসছে অপশনাল বেনিফিট। বেসিক বেনিফিট তো বললাম কি কি আছে, এর বাইরে কিছু বেনিফিট আছে যেগুলো ক্লায়েন্ট চাইলে নিতেও পারে, নাও নিতে পারে। কিউমুলেটিভ বোনাস সুপার বলেছিলাম, 100%-এর জায়গায় বোনাসটা 600% হয়ে যাবে। এয়ার অ্যাম্বুলেন্স আপ টু 5 lakhs। পেশেন্টের এরকম কন্ডিশন যে তাকে যেখানে আছে সেই সিটিতে ট্রিটমেন্ট করানো যাচ্ছে না, বেটার ট্রিটমেন্টের জন্য অন্য সিটিতে তাকে থ্রু এয়ার নিয়ে যাওয়া হবে, তো এয়ার অ্যাম্বুলেন্স আপ টু 5 লাখ টাকা আমরা দেবো। ওয়েলনেস বেনিফিট যেগুলো আমি বলেছিলাম, যে ফিটনেস কোচ, ডিসকাউন্ট, হাঁটাচলা করলে রিনুয়াল ডিসকাউন্ট, এই বেনিফিট গুলো ওয়েলনেস বেনিফিটের আন্ডারে পড়ে। অ্যানুয়াল হেলথ চেক আপ, যদি সে অপশনাল রাইডার নেয় তো বছরে একবার করে ক্যাশলেস হেলথ চেক আপ পাবে, কোনো রকম টাকা দিতে হবে না, মোবাইল অ্যাপসে অ্যাপয়েন্টমেন্ট বুক করবে আমাদের এমপ্যানেল সেন্টারে, সেখানে নির্ধারিত দিনে চলে যাবে, খালি 12 ঘন্টার ফাস্টিং এ স্যাম্পেল দিয়ে চলে আসবে। এখানে ব্লাড স্যাম্পেল আর ইউরিন স্যাম্পেল নেওয়া হয়, 24 থেকে 48 ঘন্টার মধ্যে সে রিপোর্ট পেয়ে যাবে। কি কি টেস্ট আছে তার লিস্ট আছে, ক্যাটাগরি করা আছে, সেই টেস্ট তার হবে। ক্লেম শিল্ড, ক্লেম শিল্ডে তাকে আমরা নন পেয়েবল আইটেম যেগুলো সেগুলো কভার করছি ক্লেমের ক্ষেত্রে। বি ফিট কলকাতার জন্য না, এটা স্পেসিফিক কিছু জোনে বি ফিট বেনিফিট দেওয়া হয়েছে, সেই জন্য এটাকে আলাদা করে আলোচনা করছি না। যে দুটো বাদ দিয়ে গেছি, সেটা হলো একটা ইনস্ট্যান্ট কভার আর একটা মডিফিকেশন অফ প্রি এক্সিস্টিং ডিজিজ ওয়েটিং পিরিয়ড। ইনস্ট্যান্ট কভার কি জিনিস? যদি কারোর প্রেশার, সুগার, কোলেস্টেরল, অ্যাজমা, এই চারটের মধ্যে যে কোনো একটা বা দুটো রোগ থেকে থাকে, তাহলে সেই ইনস্ট্যান্ট কভারের মাধ্যমে ওয়েটিং পিরিয়ডটাকে 3 বছরের জায়গায় 1 মাসে নামিয়ে আনতে পারে। রোগগুলো আবার আমি বলছি, প্রেশার, সুগার, কোলেস্টেরল, অ্যাজমা, এই চারটের মধ্যে যে কোনো একটা বা দুটো রোগ যদি তার থেকে থাকে,
তাহলে ওয়েটিং পিরিয়ডটাকে 3 বছরের জায়গায় 1 মাসে নামিয়ে আনতে পারে থ্রু ইনস্ট্যান্ট কভার রাইডার। আর একটা আছে মডিফিকেশন অফ পিডি ওয়েট পিরিয়ড। নর্মালি প্রি এক্সিস্টিং ডিজিজে একটু আগে স্লাইডে আমি বলেছি যে 3 বছরের ওয়েটিং পিরিয়ড থাকে, কিন্তু যে কোনো প্রি এক্সিস্টিং ডিজিজ তার আছে, সেটা প্রেশার সুগার কোলেস্টেরলও হতে পারে বা অন্য অ্যাজমা বা অন্য কিছুও হতে পারে। হোয়াট এভার দ্য প্রি এক্সিস্টিং ডিজিজ, যেটা থাকার পরেও পলিসি তাকে দেওয়া হচ্ছে, সে ওয়েটিং পিরিয়ডটাকে 3 বছরটাকে 2 বছর বা 1 বছরে নামিয়ে আনতে পারে থ্রু অ্যাডিশনাল প্রিমিয়াম। এখানে স্টেপ কাউন্ট বা আমাদের কেয়ার হেলথ কাস্টমার অ্যাপস এর ফিচার্স গুলো দেওয়া হয়েছে। এগুলো কেয়ার হেলথ কাস্টমার অ্যাপস থেকে আপনারা আরামসে পেয়ে যাবেন, তো এখানে এত ছোট স্ক্রিনে বুঝতে পারবেন না। আমি প্রত্যেককেই বলবো কেয়ার হেলথ কাস্টমার অ্যাপস ইনস্টল করে নিতে। একবার নাড়াচাড়া করলে পেয়ে যাবেন, এর মধ্যে বিশেষ কিছু নেই। কেয়ার ওপিডি, এটা একটা অ্যাডিশনাল রাইডার। সেখানে কি হচ্ছে, 500 টাকা করে আমরা বছরে 4 বার জেনারেল ফিজিশিয়ান আর 500 টাকা করে বছরে 4 বার স্পেশালিস্ট ওপিনিয়নের জন্য আমরা রিইম্বার্সমেন্ট ক্লেম দেব। মানে ডাক্তার দেখানোর ফিস, সোজা কথা। 500 টাকা করে 4 বার নর্মাল জেনারেল ফিজিশিয়ান, আর 4 বার এই ধরনের যে লিস্ট, এটা আপনারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, স্পেশালিস্ট ডক্টর, কার্ডিওলজিস্ট হতে পারে, ইএনটি স্পেশালিস্ট হতে পারে, ডার্মাটোলজিস্ট হতে পারে, যে কোনো এই ধরনের, গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট হতে পারে, এই ধরনের স্পেশালিস্ট মানে স্পেশালিস্ট ডক্টর যারা হয়, তাদের কনসালটেশন ফিজ হিসেবে আমরা 4 বার রিইম্বার্সমেন্ট দেবো। এটা হলো অ্যানুয়াল হেলথ চেক আপের লিস্ট। 5 আর 10 লাখের সাম ইনসিওর্ড এগুলো পাওয়া যাবে, আর 10 লাখের উপরে সাম ইনসিওর্ড এগুলো পাওয়া যাবে। চাইলে এটারও স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন বা এই পিপিটিটা প্রত্যেককে শেয়ার করে দেওয়া হবে। তো কেউ যারা জানতে চায় যে অ্যানুয়াল হেলথ চেক আপে আমি কি কি পাবো, অনেকের প্রশ্ন থাকে অ্যানুয়াল হেলথ চেক আপে কত টাকা পাওয়া যাবে, কত টাকা অবধি পাওয়া যাবে, সাম ইনসিওরে কত পার্সেন্ট পাওয়া যাবে। কোনোটাই না। অ্যানুয়াল হেলথ চেক আপে আমাদের কি কি টেস্ট হবে প্রি ডিসাইডেড, এই লিস্ট অনুযায়ী তার টেস্ট হবে। কেয়ার হেলথ কাস্টমার অ্যাপস এর মাধ্যমে আমাদের এমপ্যানেল ডায়াগনস্টিক সেন্টার যেগুলো আছে, তার মধ্যে তার পছন্দের, তার কাছাকাছির যে কোনো সেন্টার চুজ করতে পারে। যেই সেন্টার চুজ করবে সেই সেন্টারের কাছে এই কাস্টমারের ডিটেল চলে যাবে, তারা জানে এখানে কি কি টেস্ট হবে ডিসাইডেড। সে যে সেন্টারে যাবে সেই সেন্টারে যত টাকাই চার্জ থাক এই টেস্ট গুলো করার, আমরা পে করব। তাকে কোনো টাকা বা কত কি কিছু মাথা ঘামাতে হবে না, সে জানে তার এই টেস্ট হবে। তো এই ছিল আমাদের কেয়ার